অতনু স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন ভিডিওর সাথে। যেটা আগের দিন অনেক ভিডিওতেই বলেছি, আবার তোমাদেরকেও বলে দিচ্ছি, আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আছে, সেখানে তোমরা সবাই অবশ্যই অবশ্যই করে জয়েন্ট হও। এবং তাতে কি সুবিধা হবে, এই যে অঙ্কগুলো করাচ্ছি, আমরা তো সব অঙ্ক করাতে পারছি না, আমরা টাইপ দেখাচ্ছি, প্রসেস বোঝাচ্ছি, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে গিয়ে বা যেগুলো হোমওয়ার্ক মতো দেওয়া থাকছে সেগুলো করতে গিয়ে যদি কিছু অসুবিধা হয়, সেটা কিন্তু তোমার টেলিগ্রামে যে আমাদের গ্রুপটা আছে বা যে চ্যানেলটা আছে সেখানে জয়েন্ট থাকলে তোমরা সেখানে পাঠিয়ে দিতে পারবে। আমরা কিন্তু সেগুলো কি করব না, সলভ করে তোমাদেরকে আবার দিয়ে দিতে পারবো। তাই সবাইকে একান্ত অনুরোধ যে অবশ্যই ওই চ্যানেলটিতে সবাই যোগ হয়ে থাকে এবং আমাদের মেসেজে এই টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্ক বা কীভাবে জয়েন্ট হবে সেটা দেওয়া থাকবে। এছাড়া যেটা বলছি, আমরা তো প্রতিদিন ভিডিও বানাচ্ছি এবং নিয়মিত ভিডিও আনছি, আমাদের মতো করে আমরা আপ্রাণ চেষ্টা করছি। কেমন কি লাগছে না লাগছে সেগুলোও তোমরা জানাও কমেন্টসে, তাহলে কি হবে, আমরা আরও উৎসাহ পাবো। লাইক করো, তোমরা কমেন্টসে জানাও ভালো কেমন হচ্ছে না হচ্ছে, তবে তো আমরা উৎসাহ পাবো। আমরা বলছি না যে আমরা হয়তো দারুণ 100% করছি, কিন্তু চেষ্টা করছি 100% করা, হয়তো 100% বাইরে গিয়েও করার চেষ্টা করছি, কিন্তু তাতেও কিছু হয়তো কেমন লাগছে এবং সেটা আমরা বুঝতে পারছি না। হয়তো ভালো হচ্ছে, হয়তো ভালো লাগছে, তোমাদের উপকার লাগছে, কিন্তু তোমরা হয়তো দেখছো বেরিয়ে যাচ্ছ, কেউ হয়তো সাবস্ক্রাইবও করছো না, সে সাবস্ক্রাইব করবে, তাহলে কি পরবর্তী ভিডিওগুলো পাবে। এবং তার সঙ্গে যদি না জানাও যে হ্যাঁ স্যার ভালো হচ্ছে আপনি করুন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো। উৎসাহ পেলে আরও ভালোভাবে ভিডিও আনতে পারবো। এবং এছাড়াও এইগুলোই শুধু না, রাইমার্টিন বা অন্যান্য যে এক্সট্রা অঙ্ক, আমরা শুধু এখন সবে শুরু করেছি বলে সিলেবাস অনুযায়ী হয়তো বই অনুযায়ী করাচ্ছি। তা যাই হোক, আমরা এইটুকু আবেদন রেখে আবার আমরা নতুন ভিডিওর যে মেন টপিক সেখানে চলে যাই। সেটা হচ্ছে আগের দিন আমরা ক্লাস 8-এ তৈরাসিক আমরা শুরু করেছিলাম এবং তৈরাসিক 10.1-এর আমি দুটো অঙ্ক দিই, জাস্ট তৈরাসিক ব্যাপারটা কি সেটা বুঝিয়েছিলাম। এবং সেখানে দেখবে ছিল তৈরাসিক ব্যাপারটা কি বলেছিলাম, যে দুটো চলরাশি, সম্পর্কিত চলরাশি, তাদের যে চারটে মানের মধ্যে তিনটে মান দেওয়া থাকলে একটা মান বার করেছিলাম। এখন আমাদের ওখানে আমরা আগের দিন করেছিলাম একটা সরল সম্পর্কে, একটা ব্যস্ত সম্পর্কে, এবং দুটো সম্পর্কিত চলরাশির মধ্যেই করেছিলাম, সেটা সরল সম্পর্কটাই হোক বা ব্যস্ত সম্পর্কটাই হোক। আজকে আমরা চলে যাবো 10.2, অর্থাৎ কোষে দেখি 10.2। এই চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ। 10.1 থেকে আসে না তা নয়, 10.1 থেকে যা করেছি ওখান থেকে তোমরা মোটামুটি পারবে। ওই জন্যই বললাম যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে, তাহলে কবে কি যেগুলো পারোনি সেগুলো পাঠিয়ে দেবে, সেগুলো আমি করে দিতে পারবো। যাই হোক, আমরা 10.2 যেটা যাচ্ছি, কোষে দেখি 10.2 এর খুব ইম্পর্টেন্ট কতগুলো অঙ্ক আছে। আমরা হয়তো একটা পার্টে সবটা পারবো না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আমরা আস্তে আস্তে তোমাদেরকে দিতে থাকবো এবং দেখবে এই অঙ্কগুলো করলে বা আমার সাথে থাকলে দেখবে অঙ্কগুলো একদম জলের মতো লাগবে। এবং তা সত্ত্বেও যদি অসুবিধা হয় তোমরা ওখানে পাঠিয়েও আমি দেখে দেবো। চলে আসছি 10.2-এ কি দিচ্ছি। এখানে যেটা হচ্ছে আগের দিনের থেকে পার্থক্য, যে এখানে কিন্তু 2-এর অধিক অর্থাৎ 3 বা তার থেকে বেশি সম্পর্কিত চলরাশির মধ্যে সম্পর্ক আছে। এবং সেই সম্পর্কের মধ্যে ধরো দুটো চলরাশির সম্পর্কের মধ্যে চারটে মধ্যে তিনটে জানতাম, একটা জানতাম না। এখানে যখন তিনটে চলরাশি হবে তখন একজনাকার দুটো বিষয়ের মধ্যে একটা মান জানবো না, বাকি দুজনেরই কিন্তু দুটো দুটো চারটে জানবো আর কি। অর্থাৎ আমরা এখানে সম্পর্কিত চলরাশির সংখ্যা বাড়লো, অর্থাৎ আগের দিন দুটো সম্পর্কিত চলরাশি ছিল, তাদের মান ছিল চারটে, তার মধ্যে একটা চলরাশি দুটো মানই জানতাম, একটা চলরাশির একটা মান জানতাম, একটা মান জানতাম না, সেটা বার করেছিলাম। আজকে কিন্তু তিনটে চলরাশি যদি সম্পর্কিত চলরাশি হয়, তার মধ্যে একটা চলরাশি দুটো মানের মধ্যে একটা জানবো, একটা জানবো না, বাকি দুজনেরই দুটো করে মানই জানবো। সেক্ষেত্রে কি করে বার করবো সেটা দেখো কি দিচ্ছে। প্রথমে গণিত ভাষার সমস্যাটি হলো লেখাটা কিভাবে আগের দিন বলেছিলাম, যে আমরা যেটা জানতে চাই সেটা সাধারণত আমরা কোন দিকে রাখি না, আমরা বাঁ দিকে রাখি। তুমি মাঝেও রাখতে পারো, যদি কেউ বলো যে আমি আননোন যেটা সেটাকে মাঝে রাখবো, কোনো অসুবিধা নেই। তাহলে এর সাথে আমি আগের দিন বলেই দিয়েছিলাম যে মাঝে যেটা জানি না তার সাথে যেটা জানি একজনকে তার সম্পর্ক করবো একবার, আরেকজনের যেটা জানি তার একবার সম্পর্ক করবো। অঙ্কগুলো করলে তুমি বুঝতে পারবে আমার ভাষাটা। সেটা কি বলছে, গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হয়েছে, ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজ করতে হবে। দেখো তিনটে বিষয় পেলে এখানে, একটা হচ্ছে লোকের সংখ্যা, একটা হচ্ছে প্রত্যহ সময় প্রতিদিন কত করে কাজ করছে, আর একটা হচ্ছে মোট সময় মোট কত দিন লাগছে। একটা হচ্ছে প্রতিদিনের সময় এক এক দিন কত করে কাজ করছে, আর একটা হচ্ছে কত দিন কাজ করেছে। তিনটি বিষয় হলো, দেখি কোনটা জানতে চেয়েছে। বলছে কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কতদিনে কাজ করতে হবে। তা দেখো লোকটা কিন্তু আগেরটাও দেওয়া ছিল, আগেরটা তো তিনটেই দেওয়া ছিল, 14 জন লোক 4 ঘন্টা 15 দিনে কাজ করে। এবার বলছে 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজ করে, তাহলে মোট সময়টা তোমাকে জানতে চেয়েছে। তাহলে গণিত ভাষার সম্পর্কিত কি আসবে, তিনটে বিষয় আসবে। আমি তাকে কি বলে লিখছি, তাহলে প্রথমেই লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা লিখতে হয়। এবার কি বললাম, তিনটে সম্পর্কিত চলরাশি। প্রথম কি লোক বা লোক সংখ্যা যা লিখবে, পাশে তার একক করে লিখে দেবে। লোককে কি এককে প্রকাশ করা হয়, জন। 2 নম্বর কি
প্রত্যহ সময় বা প্রতিদিনের সময়, প্রত্যহ সময় পাশে কি লিখবে, তার একক ঘন্টা। আর হচ্ছে মোট সময়, মোট সময় পাশে কি লিখবে, তার একক দিন। দেখো প্রথমটা কি বলেছে, খুব ইজি, মানে এত তৈরি বলতে সহজ, অত এইটা যারা বলবো তারা বলে স্যার আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না, তোমরা প্র্যাকটিস করো তোমরাও পারবে, খুব ইজি, আমার সাথে সাথে দেখো করো, অবশ্যই পারবে। দেখো 14 জন লোক 4 ঘন্টা 15 দিনে কাজ করতে পারে, 14 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে 15 দিনে কাজটা শেষ করতে পারে। এবার কি দিচ্ছে, 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে আননোনটাকে দিন। আমি একদিন বলেছিলাম যে এই যে তিনটে চলরাশি, সম্পর্কিত চলরাশি, তাদের কাদের মতো সম্পর্ক করবে, একবার করবে এর সঙ্গে সম্পর্ক, আর একবার করবে এর সাথে সম্পর্ক। কেন, দেখো দুবারই কিন্তু এর সঙ্গে সম্পর্ক আছে, কেন ওটারই মানটা আমি জানতে চাইছি বা জানি না। তাহলে প্রথম যখন এর সঙ্গে সম্পর্ক করবো তখন ধরে নেবো এটা একই আছে, অর্থাৎ মনে মনে ধরে নেবো যে তারা প্রতিদিন একই সময় ধরে কাজ করে, তাহলে লোকের সঙ্গে মোট সময় কি সম্পর্ক। দেখো আমরা জানি যদি আমি প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করি, তাহলে আমার যদি লোক বেড়ে যায় তাহলে সময়টা কম লাগবে। ধরো আমি কোনো জায়গায় চাষ করছি, বারবার বলছি আমাদের এখানে যেহেতু বাস্তবিক ক্ষেত্রে চাষ বা অঙ্ক করা যে কোনো বা বাগান তৈরি করা এই ব্যাপারগুলো থাকে, তা চাষ যদি করি আমি, আমার দেখা যাবে আমাদের জমির লোকরা কি করে, একটা নিজস্ব সময় কাজ করে, যে সকালবেলায় যায় দেখা গেলো 12টা পর্যন্ত কাজ করে কি 2টো পর্যন্ত কাজ করে, প্রতিদিন একই কাজ করে। তাহলে আমাদের যেটা হয়, আমি যদি 20 বিঘে জমি চাষ করি, জমিটা ধরো একই আছে, আমি যদি 4টে লোক পাঠাই আমার দেখা গেলো 10 দিন ধরে চাষ করছে, আমি যদি 8টা লোক পাঠাই দেখা যাবে 5 দিনে কাজটা শেষ হয়ে যাবে। অর্থাৎ কি, লোকটা যত বাড়বে দিনটা তত কমবে, এটা মনে রাখতে হবে। লোকের সাথে সময়ের সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ লোক বাড়লেই সময় কমবে আর লোক কমলেই সময় বাড়বে। তাহলে প্রথম কি লিখবো, যে লোক ও মোট সময় ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হয়। এবার দেখো দুটো উপায় বলেছিলাম আগের দিন, একটা হচ্ছে তৈরাশ্রী পদ্ধতিতে, একটা হচ্ছে অনুপাত দিয়ে ভগ্নাংশ দিয়ে। এখন প্রথম ভগ্নাংশ দিয়ে করে দিই, তারপর ওই নিয়মটা দেখাচ্ছি আমি। তাহলে প্রথমে যখন ব্যস্ত সম্পর্ক পরিবর্তন হলো, এখানে ভগ্নাংশটা করবো। আমি আগের দিন লিখেছিলাম একটা কথা, যে আমি কিন্তু আগের দিনে মেন বিষয়টা বুঝিয়ে দিয়েছি যে ভগ্নাংশ একের থেকে বেশি না কম, এটা আমি নাও লিখতে পারি। ভগ্নাংশ আমি একের থেকে কম না বেশি এত না লিখে আমি কি করবো, ভগ্নাংশটা কত হবে, ভগ্নাংশটা কি হবে না, যদি কেউ লেখো খুব ভালো হবে, কোনো অসুবিধা না, লিখতে আমি বারণ করছি না। যদি না লেখো, আমি একদিন কি শিখেছিলাম না, ভগ্নাংশটি কি হবে না, এর ক্ষেত্রে লোক আর এর ক্ষেত্রে, তাহলে লোকেরটা আমি দুটোই জানি, এটা আমি জানতে চাইছি, এটা আমি জানতে চাইছি, তাহলে এর সাহায্যে আমাকে ভগ্নাংশ তৈরি করতে হবে। এবং আমি একদিন শিখিয়েছিলাম একের থেকে কম বেশি হয়তো তুমি দেখতেই পারো, না যদি দেখো, সরলের ক্ষেত্রে কি বলেছিলাম, নিচেটা বাই ওপরটা, ব্যস্তর ক্ষেত্রে কি বলেছিলাম, ওপরটা বাই নিচেটা, অর্থাৎ 14/24। যদি কেউ আগের দিনে ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই আগের দিনে ভিডিওটা দেখে নেবে, খুব সুন্দর আইডিয়া ক্লিয়ার হয়ে থাকবে। তাহলে 14/24। এবার যদি কেউ বলো স্যার আমি একের থেকে বেশি কম যদি লিখতাম, কি লিখতাম, দেখো শিখিয়েছিলাম আগের দিন যে এটা খুব বেড়েছে, দেখো 14 থেকে 24 লোক বেড়েছে, সম্পর্ক আমার কি ব্যস্ত, তাহলে বেড়েছে মানে কমবে, তাহলে ভগ্নাংশ একের থেকে কম হবে, কম হওয়া মানে ওপরে কম নিচে বেশি, দেখো ওপরে কম নিচে বেশি হয়েছে। আমি ওই জন্য বলেছিলাম এত মাথা না খাটিয়েও আমরা ব্যস্ত সম্পর্ক মানি। এবার ব্যস্ত সম্পর্ক বুঝবে কি করে, এগুলো বাস্তবিক জ্ঞান আমি বলেছিলাম আগের দিন শিখিয়েছি। তাহলে ওপরটা বাই নিচেটা। এবার চলে আসবো এর সঙ্গে এর সম্পর্ক, তাহলে তখন ধরে নেবো লোক একই আছে, লোক একই কাজ করছে, প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করার জায়গায় যদি 8 ঘন্টা করে কাজ করে যায় তাহলেও তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমরা বাস্তবিক জ্ঞান জানি যে একই 10টা লোক পাঠাচ্ছি, তারা 4 ঘন্টা করে কাজ না করে যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে তাহলে দেখা যাবে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তাহলে এটাও সম্পর্ক হচ্ছে কি, প্রত্যহ সময় ও মোট সময় কি সম্পর্ক না, ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। তাহলে ভগ্নাংশটি কি হবে, আমি আবার বললাম যে তুমি যদি বলো একের থেকে বেশি কম লিখবো, তাহলে এখানে বেড়েছে মানে কমবে, তাহলে ভগ্নাংশ একের থেকে কম হবে, কমা মানে ছোট বাই বড়। আমি যেটা নিয়ম বললাম যে একের থেকে কম বেশি না লিখে ব্যস্ত সম্পর্কে ভগ্নাংশ মানে উপরটা বাই নিচেটা, উপরটা বাই নিচেটা। অতএব নির্ণেয় মোট সময়, দেখো আগের দিন কি হিসাব শিখেছিলাম যে যাকে জানতে চেয়েছে তার তো একটা মান দেওয়া থাকবে, তাহলে একটা মান দেওয়া আছে, তার সঙ্গে কি বলেছিলাম, আমার আগের দিন একটাই ভগ্নাংশ ছিল, কারণ একটা সঙ্গে আর একটা সম্পর্ক ছিল, এখানে কিন্তু একটার সাথে দুটো সম্পর্ক, তাই দুটো ভগ্নাংশ এসেছে। এবার কেউ বলতে স্যার এখানে ভগ্নাংশ কাটাকাটি করছে, কেটে দেবো, হ্যাঁ কাটতেও পারো, না কাটলেও কোনো অসুবিধা, পরে কাটবে, কেটে দাও, 2 7 14, 2 12 24, 2 দিয়ে কেটে দিয়েছো। এবার নিয়মটা হচ্ছে এই যে জানা জিনিসটার সঙ্গে এই ভগ্নাংশও গুণ করবে, এই ভগ্নাংশও গুণ করবে,
এখানে কেটে গেল, 4 3 12 কেটে গেল, 3 5 15, কত হলো 5। তাহলে উত্তর হলো 24 জন লোকের 7 ঘন্টা করে কাজ করলে কদিন সময় লাগবে? 5 দিন সময় লাগবে। উত্তর কিন্তু লিখতে হয়, উত্তর না লিখলে কিন্তু নাম্বার কেটে দেবে। আমি এখানে লিখলাম না, আমি তো তোমাদের জাস্ট বোঝাচ্ছি, বলেও দিচ্ছি, তোমরা নিজে লিখে নেবে যে অতএব 24 জন লোকের 7 ঘন্টা করে কাজ করলে 5 দিন সময় লাগবে। এবার যদি কেউ বলে যে স্যার এই অঙ্কটাকে ঐকিক নিয়মে কি করে করবো, আমি দেখিয়ে দিচ্ছি। তবে আমি ব্যক্তিগত বলবো, দেখিয়ে দিচ্ছি ঐকিক নিয়ম, যে তোমরা কিন্তু ভগ্নাংশ দিয়েই করবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজে হয়ে যায়। ঐকিক নিয়ম করলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভগ্নাংশ তখন আর লিখছি না, এই ভগ্নাংশ আর লিখছি না, এইটা তখন হিসাবে আসছে না। শুধুমাত্র কি না, আমরা সম্পর্ক দুটো প্রথমে তো লিখে নিলাম, এর সঙ্গে সম্পর্ক, এর সঙ্গে সম্পর্ক। এবার লেখাটা কেমন হচ্ছে, 14 জন লোক প্রত্যহ 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি শেষ করে, কাজটি শেষ করে। কি বললাম, 14 জন লোক প্রত্যহ 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি শেষ করে। 14 জন লোক প্রত্যহ 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি শেষ করে। এবার নিয়ম কি, এক করতে হবে। এবার কেউ একেবারে দুটো কি এক করে, মানে এটাকেও এক করে দেয়, এটাকেও এক করে দেয়। কেউ বলে না একটা একটা করে করবো, করতেই পারো, সেটা তোমার ইচ্ছা। যদি দুটোকেও করো তত কোনো অসুবিধা নেই, একটা করলেও দুটো। কিন্তু কি করছো, কাকে এক করছো, তার সম্পর্ক কি সেটা ভালো করে দেখতে হবে। যেমন ধরো আমি বলছি একজন লোক প্রত্যহ, তুমি এটাকে পাল্টালে না, তাহলে কি হবে, 15কে এই যে 14 থেকে 1 হয়েছে, তাহলে 14টা গুণ হবে না ভাগ হবে। আগের দিন শিখিয়েছিলাম সম্পর্ক কি লোকের সাথে, ব্যস্ত, ব্যস্ত মানে কি হবে, কমেছে মানেই বাড়বে, কমেছে মানেই বাড়বে। এখন একে কিন্তু কিছু করিনি বলে আর কিছু করিনি। পরের লাইনে একজন লোক প্রত্যহ 1 ঘন্টা করে কাজ করে, তাহলে 15 × 14 ছিল, এ তো আর পরিবর্তন হয়নি, এক একই আছে। এ 4 থেকে 1 হয়েছে, তাহলে এর 4 কি হবে, ভাগ করবে না গুণ হবে। এর সম্পর্ক দেখো, এর সম্পর্ক কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে 4 এও কি হবে, গুণ হবে, ডট ডট দিয়ে দেওয়া বাকিগুলো, তাই না। এবার আমি যেটা বললাম, যদি তুমি বলো যে আমি স্যার একবারই দুটোকে এক করে দেবো, হবে না স্যার, হবে তো। খালি মাথাটা ঠান্ডা করে যেটা করবে সেটা কেমন করে করবে, এই যে একটা একটা করে করলাম এটাও হবে। যদি কেউ বলো যে আমি দুটোকে একসঙ্গে এক করবো, তাহলে কি করবো স্যার, কি করবে দেখে নাও। তুমি এটাকেও এক করেছো, এটাকেও এক করেছো। এবার এখানে তো 15 ছিল, এর সঙ্গে কে এক হয়েছে, 14 এক হয়েছে, 14 কোথায় যাবে আগে ভাবো, তারপর 4কে নিয়ে পরে পড়বো। 14 কোথায় যাবে না, সম্পর্ক দেখো ব্যস্ত, তাহলে 14 এক হয়েছে মানে কি হবে, গুণ হবে, কি হবে, গুণ হবে। 4 এক হয়েছে, তাহলে এর ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে এ গুণ হয়েছে মানে ও গুণ হবে, এরকম ব্যাপার নাই। যদি এই সম্পর্ক সরল হতো তাহলে 4 আবার কি করতো, ভাগ করে দিত, কি করে দিত, ভাগ করে দিত। কিন্তু এখানে সম্পর্ক ব্যস্ত আছে, তাহলে এখানে সম্পর্ক দেখবো এও কি হয়েছে, এক হয়েছে, তাহলে এখানেও কি হবে, 4 হবে। দুটো কি একবার এক করে দিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। এবার দুটোকে যখন এক করছো, তাহলে দুটোকে একসঙ্গে নিয়ে আসো, তাহলে 14 পরে কি আসবে, 24 আসবে। তাহলে 24 লোক প্রত্যহ, এখানে কত আসবে, 4-এর জায়গায় 7 আসবে। তাহলে এবার দেখো যেটা ছিল তাকে আগে লিখে দাও, চোখ বুঝে লিখে দাও যেটা ছিল, এরপরে ভাবনা চিন্তা শুরু হবে। 1 থেকে 24 হয়েছে, বেড়েছে, কি সম্পর্ক, ব্যস্ত, বেড়েছে মানে কমবে, তাহলে 24 দিয়ে ভাগ হবে, মানে যেটা যে বাড়লো সে ভাগ হবে, যে কমলো সে ভাগ হবে, যে বাড়লো সে ভাগ হবে, তাহলে ভাগ হলো। এও 1 থেকে 7 বেড়েছে, তাহলে এও কি হবে, ভাগ হবে, কেন, এরও সম্পর্ক ব্যস্ত, এরও সম্পর্ক ব্যস্ত। এবার কাটাকাটি করে দাও, 7 দুগুণে 14, এখানে কত হচ্ছে, 7 দুগুণে 14, 2 12 14, 4 3 12, 3 5 15, কত হচ্ছে 5 দিন। দুটো উত্তরই একই আসবে, দুটো উত্তরই একই আসবে। আমি আবার বললাম, একটা উইকিনি দেখিয়ে দিলাম, দুটোকে একসঙ্গে করে দেখালাম, সিঙ্গেল সিঙ্গেল করাটাও তোমরা করতে পারবে। কিন্তু আমি বলবো ব্যক্তিগত ভগ্নাংশ দিয়ে অভ্যাস করো, আমি দেখিয়ে দিলাম। আমি আবার বলছি, যদি এখানে সরল ব্যস্ত দুটো আলাদা আলাদা হতো তাহলেও কিন্তু আলাদা আলাদা হতো, কিন্তু ভগ্নাংশ দিয়ে অভ্যাস করো, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, নেক্সট যে অঙ্কটা সেটা আবার খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আবার সম্পর্কটাই বাস্তবিক জ্ঞান দিয়ে বুঝতে অসুবিধা হয়, আমি একটু বোঝাচ্ছি ভালো করে। দেখো, প্রথমে আগে সম্পর্কটা লিখি, তাও বলছি কি দিয়েছে, অঙ্কটাকে পড়ো। যে কোনো অঙ্ক করতে গেলে আগে খুব ভালো করে পড়তে হয়, কারণ অঙ্ক পড়ার মধ্যেই লুকিয়ে থাকে অঙ্কটা করার মূল মন্ত্রটা আর কি। যদি অঙ্ক ভালো করে না পড়ো তাহলে অঙ্ক করতে পারবে না। বলছে সুভাষ কাকা হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, মানে একটা পৃষ্ঠায় এরকম করে ধরে নিচ্ছে, গড়ে বলেছে, মানে ওরা প্রত্যেকটা 25টা আছে তা না, মোটামুটি বলছে যে যা আছে যদি গড় করি তাহলে এই পাতাতেও 25টা আছে, এই পাতাতেও 25টা আছে, এই পাতাতেও 25টা আছে, প্রত্যেকটা পাতায় 25টা করে আছে। এবং
প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে, মানে একটা লাইন 1 2 3 4 5 6 করে গুনলে 8টা করে হবে। তুমি বলো যে 8টা কাটো, 7টা কাটো, 10টা, ওরা গড়ে বলছে, আমি ধরে নিচ্ছি প্রতিটি 8টা করে আছে, এরকম আছে। বলছি বইটি যদি এমনভাবে ছাপানো হতো যে প্রতি পৃষ্ঠা 30টা করে লাইন থাকবে, তাহলে আগেরটাই করা ছিল বলছে 25টা লাইন ছিল, বলছি 30টা করে যে লাইন হতো, মানে 25টা জায়গায় 30টা করে, আর এক একটা লাইনে 8টা করে শব্দ ছিল, এখন 10টা করে যদি শব্দ হয় তাহলে পৃষ্ঠা কটা হবে? তাহলে দেখো 3টে চলরাশি, একটা হচ্ছে প্রতি পৃষ্ঠার লাইন, প্রতি পৃষ্ঠার প্রতি লাইনের শব্দ, আর পৃষ্ঠার সংখ্যা। তাহলে 3টে জিনিস হচ্ছে, দেখো কি কি না, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা, প্রতি লাইনে শব্দ সংখ্যা, আর পৃষ্ঠা সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা। 3টে জিনিস হলো। এখন সংখ্যার কোনো একক আমরা দিই না, সংখ্যার একক আমরা দিই না, টি দিতে পারো, অনেকে টি দেয়, এখানে যেমন 25টি টি দিয়েছি, যদি কেউ দাও দেবে, সংখ্যার অ্যাকচুয়ালি একক হয় না, টি এখানে টি এখানে টি দিলাম। বলছে প্রথম অঙ্কটা কি বলছে, প্রতি পৃষ্ঠা লাইন কত? 25টা করে, প্রতি লাইনে শব্দ কত, তাতে কটা করে ইয়ে আছে, পৃষ্ঠা আছে মোট 105টা। এবার বলছে যদি প্রতি পৃষ্ঠা লাইন 30টা করে করে, 10টা করে প্রতি লাইনে শব্দ থাকে, তাহলে কটা পৃষ্ঠা হবে? এখন ছেলেদের মধ্যে বেশিরভাগ গোলমাল করে ফেলে, যেটা সেটা হচ্ছে যে স্যার লাইন বেড়েছে তাহলে স্যার পাতাও বাড়বে। দেখো এইটা কিন্তু ওরকমভাবে হলে হবে না, এই বইটা আমার ছাপানো হয়ে গেছে, মানে এতে যা শব্দ, মোট শব্দ সংখ্যা সেটা কিন্তু একই আছে। অর্থাৎ আমি যদি তোমাকে এখন একটা রচনা লিখতে বলি 120 শব্দের রচনা, তুমি পুরোপুরি 120টা শব্দেই রচনা লিখেছো। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি এমনভাবে লেখো, হাতের লেখা কাউকে দেবে ছোট ছোট হয়, কারো বড় বড় হয়, কে এখন ছোট ছোট করে লিখেছে, সে তার একটা একটা লাইনে 10টা করে শব্দ দিয়েছে, সে এক একটা পৃষ্ঠায় 30টা করে লাইন দিয়েছে, তার 5 পাতা দিয়ে গুলিয়ে গেছে। কেউ একটু মোটা মোটা করে লিখেছে, তার এক একটা লাইনে 6টা করে শব্দ হয়েছে, এক একটা পৃষ্ঠায় 20টা করে লাইন হয়েছে, দেখা গেলো তার 10টা পাতা লেগেছে। তাহলে কি দেখতে পাচ্ছ, যত তোমার লাইন সংখ্যা একটা পৃষ্ঠায় লাইন বেড়ে গেল মানেই আস্তে আস্তে পৃষ্ঠাটা কমে যাবে, আস্তে আস্তে পৃষ্ঠাটা কমে যাবে। খুব ভালো করে ভাবো, কারণ তোমার যখনই লেখাটা বড় বড় হবে, তুমি জানো একটা জিনিস সবাইকে লিখতে দিয়েছি, কেউ মোটা মোটা করে লিখেছে, তার 3 পাতা লেগেছে, কেন না তার এক একটা পাতায় 6 লাইন ধরেছে, সে মোটা মোটা করে লিখেছে, তার হরফটা বড় হয়ে গেছে, কিন্তু তার তো লেখাটা তো সবারই একই, কাউকে একটা বই দেখে লিখতে দিয়েছি, সবারই তো লেখাটা একই, তাহলে কেউ যদি মোটা মোটা লেখে তাহলে পাতা কম লাগবে, তার মানে কি তার লাইন সংখ্যা বেড়ে গেছে, মানে এক একটা পৃষ্ঠা লাইন কি হয়েছে, কমে গেছে, কারণ তার মোটামুটি লিখেছে মানে একটা পৃষ্ঠা তার 6টা লাইন ধরেছে, আর ছোট ছোট করে লিখেছে তার একটা পৃষ্ঠা 10টা লাইন ধরেছে, তার যার যত লাইন ধরে গেছে পাতায়, তার পাতাটা তত কমে গেছে। তাহলে লাইন যত বাড়বে পৃষ্ঠা তত কমবে, প্রতি লাইনে শব্দ যত বাড়বে তত পৃষ্ঠা তত কমবে, দুটোর সঙ্গে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কিন্তু গোলমাল করলে হবে না। তাহলে এবার কেউ কেউ প্রতি পৃষ্ঠা লাইনে লিখে লাইন সংখ্যা লিখে দেয়, আমি ছোট করে তোমাদের বোঝানোর জন্য বলছি, লাইন সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হয়, অর্থাৎ আমি বলেছিলাম এটা আননোন, তাহলে এর সঙ্গে এর সম্পর্ক হবে, এর সঙ্গে এর সম্পর্ক, তাই তো? তাহলে লাইনের সঙ্গে পৃষ্ঠার সঙ্গে সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটা কি হবে, আমি আর একের থেকে বেশি একের থেকে কমে গেলাম না, ভগ্নাংশে কি বলেছি, ব্যস্ত সম্পর্ক মানে ওপরটা হয় নিচেটা, অর্থাৎ 25/30, কাটাকাটি করলে 5 5 25, 5 6 30। আবার শব্দ সংখ্যা লিখবে, যদি কেউ বলো স্যার এগুলো লিখবো না প্রতি লাইনে, হ্যাঁ লিখবে, প্রতি লাইনে শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা কি হবে, ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হবে। তাহলে ভগ্নাংশটি কি হবে, আবার একই রকম হচ্ছে, ওপরটা হয় নিচেটা, ব্যস্ত সম্পর্ক মানে 8/10, 2 4 8, 2 5 10। তাহলে নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা কত হবে না, যেটা জানি পৃষ্ঠার কোনটা জানি, 105টা জানি, তার সাথে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ গুণ 5 × 6 × 4 × 5, 5 5 কেটে গেল, 2 2 × 4, 2 3 × 6, 3 3 × 9, 3 5 15, 70 পৃষ্ঠা। তাহলে কি দেখাচ্ছে না, 30টা করে যদি লাইন হয়, 10টা করে যদি শব্দ হয়, তাহলে 70 পৃষ্ঠা লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই সম্পর্কগুলো কিন্তু বুঝতে খুব অসুবিধা হয়। এবার যেটা বলেছে দেখো 3-এর দিকে অঙ্কটা বলছে, কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করবে। আমি আবার বলছি ভালো করে অঙ্কটা আগে পড়বে, অঙ্ক পড়ার মধ্যে আমি লুকিয়ে থাকে তোমার অঙ্কটা কিভাবে করবে। আমি আবার বলছি, আবার বলছি, যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে, ভালো করে করো, দেখবে ধরে ধরে করাচ্ছি, আশা করি একদম তৈরি সম্বন্ধে কোনো অসুবিধা থাকবে না। এটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন, মানে সব ট্রাক্টরগুলো একই রকম ক্ষমতা, 5টি ট্রাক্টর 120 বিঘা চাষ করে। দেখো তাহলে তোমার হাতে তথ্য চলে এলো
যে 120 বিঘা জমি চাষ করতে পারে 4 দিনে কটা ট্রাক্টর? 15 ট্রাক্টর, 5টা ট্রাক্টর। দেখো টোটাল চাষ করবে 540 বিঘে, তাহলে 120 বিঘে চাষ হয়ে গেল, তাহলে রইল বাকি কত? 420। তোমার 14 দিনে চাষ করার কথা, তুমি 4 দিনে চাষ করে ফেলো, তাহলে রইল কদিনের হাতে? 10 দিন। আর তোমাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে 540 বিঘে জমি 14 দিনে চাষ করে দেবে। তুমি কি করলে? ট্রাক্টর লাগিয়েছো 5টা ট্রাক্টর দিয়ে, হিসাব করে দেখলে যে 120 বিঘে চাষ হয় 4 দিনে। তুমি এবার ক্যালকুলেশন করতে বসলে, 4 দিন তো হয়ে গেল, তাহলে হাতে আছে 10 দিন, তার মধ্যে কতটা চাষ করতে হবে? 540 বিঘে চাষ করতে বলেছিল, 120 বিঘে চাষ হয়ে গেছে, তার বাকি 420 বিঘে চাষ করবো। কতগুলো ট্রাক্টর লাগে দেখি, এই 5টা ট্রাক্টর হবে কি? হিসাব করে দেখি। যদি দেখো 5টাই বেরোয়, তাহলে আমার 5টায় লাগানো আছে, কোনো সমস্যা নাই। যদি দেখা যায় 7টা বেরোয়, তাহলে এখনো 2টো ট্রাক্টর লাগাতে হবে, আরো কটা লাগাতে হবে। তাহলে 7টা লাগানো মানে কি, 5টা তো অলরেডি চাষ করছে, হিসাব করে দেখছি 7টা লাগালে আমি পারবো সময় মতো কাজটা করতে, তাহলে আরো 2টো লাগবে, এরকম ব্যাপারটা। তাহলে আমার হিসাবটা কেমন হবে? না, আমার গণিতের ভাষায় সমস্তটা হবে, এটা 3 নম্বর অঙ্ক। কি হবে না, জমির পরিমাণ, পাশে কি হবে? বিঘা। এখানে কি হবে? সময়, পাশে কি হবে? দিন। আর এখানে কি হবে? ট্রাক্টর সংখ্যা, পাশে কি হবে? টি। তাহলে দেখো জমির পরিমাণ আমি কি বললাম, প্রথমে আমি তথ্য যেটা পেয়েছি যে 120 বিঘা জমি কদিনে? 4 দিনে 5টা ট্রাক্টর চাষ করতে পারে। আমাকে চাষ করতে বলেছিল 540 বিঘে, তার মধ্যে 120 চাষ করে ফেলেছো, তাহলে কত বিঘে হয়েছে? এখন 420 এখনো চাষ করতে হবে। আমাকে 14 দিনের মধ্যে চাষটা করার কথা বলেছিল, আমি 4 দিন চাষ করেছি, এখনো কদিন আছে? 10 দিন। তাহলে দেখি এই 420 বিঘা 10 দিনে কটা ট্রাক্টর লাগবে জিজ্ঞাসা। যদি 5টাই লাগে তাহলে 8 ট্রাক্টর লাগাতে হবে না, 5টাই লাগানো আছে। যদি 5-এর বেশি লাগে তাহলে আরো 2টো লাগাতে হবে, 3টে লাগাতে হবে, 4টে লাগাতে, যটা বেশি লাগবে। তাহলে এবার আমি কি করবো? সেই আগের মতোই সম্পর্ক, জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা কি সম্পর্কে পরিবর্তিত হবে আমাকে বলো। দেখো এখানে মনে রাখতে হবে, যখন এর সঙ্গে সম্পর্ক করছো তখন কিন্তু কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ধরে নিতে হবে তোমাকে। তাহলে সময় একই লাগবে, ধরে নাও। যত জমি চাষ করবে তত বেশি ট্রাক্টর লাগাতে হবে। তোমার যদি 10 বিঘে চাষ করো 2টো ট্রাক্টর লাগালে, যদি 50 বিঘে চাষ করো 5টা ট্রাক্টর লাগাতে হবে। অর্থাৎ যত জমি চাষ বাড়বে ট্রাক্টর বেশি লাগাতে হবে। কি সম্পর্ক? সরল সম্পর্ক, ঠিক আছে। জমির পরিমাণে ট্রাক্টর সংখ্যা, সরল সম্পর্ক, ঠিক আছে। এবার দেখো এই সম্পর্ক কিন্তু আমাদের বাস্তবিক জ্ঞান থেকে বুঝতে হবে। তাহলে ভগ্নাংশটা কি? আমি আবার বলছি আগের দিন থেকে, যে তুমি যদি বলো যে আমি 1-এর থেকে বেশি কম লিখবো না, লিখতে পারো। তুমি যদি বুঝো তাহলে না লেখার কি আছে? সরল সম্পর্ক, এটা বেড়েছিল তাহলে বাড়বে, মানে বেশি বাই কম, তাহলে নিচেটা বাই ওপরটা। এমনিতেই বলেছিলাম সরল সম্পর্ক মানে নিচেটা বাই ওপরটা। 0 কেটে গেল, 6-7 42, 6-2 12, ব্যাস কাটাকাটি করে রেখে দেবে। দ্বিতীয় কার সঙ্গে সম্পর্ক হবে? এর সঙ্গে সম্পর্ক হবে, সময়ের সাথে। সময় ও ট্রাক্টর সংখ্যা কি সম্পর্ক? তখন মনে রাখতে হবে এ পরিবর্তন হবে না, তার জমি একই আছে। যদি তুমি সময় বাড়িয়ে দাও, যে না আমার 2 দিনে চাষ করতে হবে না, অনেক দিন করলেও অসুবিধা নাই, তাহলে ট্রাক্টর কম লাগালেও হবে। আর যদি তুমি বলো না না আমার আজকেই চাষ করে দিতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে? তোমার ট্রাক্টর বেশি লাগাতে হবে। সময় কম দিলেই ট্রাক্টর বেশি লাগাতে হবে, সময় বেশি দিলেই ট্রাক্টর কম লাগাতে হবে। তাহলে এখানে কি সম্পর্ক? না ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত। মজা দেখো, এতক্ষণ একটা অঙ্ক পেলে যেখানে একটা সরল একটা ব্যস্ত, বাকিগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি পাচ্ছে না, দুটোই ব্যস্ত রয়, দুটোই সরল। তাহলে এখানে ব্যস্ত, তাহলে এখানে ভগ্নাংশটি কি হবে? দেখো আবার বলছি, 1-এর থেকে বেশি কম যদি কেউ বলো লিখবো। দেখো এখানে কি হচ্ছে? বেড়েছে মানে কমবে। কেন বলবে কমবে? স্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে 4 থেকে 10 হয়েছে, বেড়েছে মানে কমবে, তাহলে ভগ্নাংশ 1-এর থেকে কম হবে। কমা মানে ওপরে কম নিচে বেশি। এমনিতেও বলেছি ব্যস্ত মানে ওপরটা বাই নিচেটা, ওপরটা বাই নিচেটা। তাহলে 2 2 4, 2 5 10 কেটে দেবে। এবার নির্ণেয় ট্রাক্টর সংখ্যা কত হবে? যেটা দেওয়া আছে সেইটা গণিত ভগ্নাংশ দুটো, 7-এর 2 গুণিত 2-এর 5, 2 2 কেটে গেল, 5 5 কেটে গেল, 7। তাহলে কটা ট্রাক্টর লাগছে? 7টা। তুমি লাগিয়েছো কটা? 5টা। তাহলে আরো 7 - 5টি ট্রাক্টর লাগাতে হবে। তার মানে 2টি ট্রাক্টর লাগাতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, বারবার বলছি, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো তোমরা আস্তে আস্তে করতে থাকবে, ঠিক আছে। 4-এর অঙ্কটা দেখো, বলছি 30 জন লোক 15 দিনে গ্রামের রাস্তা 3/7 অংশ সারাই করে। যদি 10 জন লোক কাজটি করতে আসেন তবে রাস্তার বাকি অংশ কত? দেখো আমি আজকে আপাতত এই 4টা অঙ্কই করাচ্ছি, পরে তোমরা এর সাহায্য নিয়ে 5-6 গুলো দেখবে করতে পারবে। যদি না পারো আমি করাবো, আমি 5-6 সবই করাবো, ঠিক আছে। 7 8 পরপর করে যাবে, এখানে অনেক ভালো ভালো অঙ্ক আছে, যেমন 7 8 9, দারুণ দারুণ অঙ্ক এখানে। তাই তোমরা প্রত্যেকটা ভিডিওকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে
মানে তোমাদের নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে কি হবে তোমাদের নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, ফলে তোমরা জানতে পারবে। প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে এরকম ধরে ধরেই করাবো আমি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এবার দেখো তোমার পরের অঙ্কটা যেটা 4-এর অঙ্কটা, সেটা কি বলেছে, একটা অংশ দিয়ে দিয়েছে। অংশ দিয়ে ভাব ভয় পাওয়ার কিছু নেই। এখানে যেটা ছেলেরা গোলমাল করে সেটা হচ্ছে কি না, অংশের ওই ভগ্নাংশটা করতে গিয়ে খুব গোলমাল করে। আমি তো ওই জন্যই শিখিয়ে দিলাম যে ওই একের থেকে কম একের থেকে বেশি এই ব্যাপারটা অমিট করে দিতে পারো একবারে। যেমন দেখো কি বলছে যে 30 জন লোক 15 দিনে 3/7 সারাই করে, যদি আরো 10 জন লোক, মানে লোকটা 30 থেকে 10 বেড়ে গিয়ে 40 হয়ে গেল, বাকি অংশ দেখো যে কোনো পরিমাণেরই মোট অংশ কত, 1 অংশ, তাহলে বাকি অংশ মানে 1 থেকে যেটা হয়ে গেছে সেটা বাদ, কত দিন লাগবে, তাহলে দিনটা ওই দিকে। তাহলে আমি এখানে কি লিখবো না, প্রথমে একটা জিনিস করে দিতে পারো যে মোট গণিত সমস্যাটা হলো, তার আগে লিখতে পারো মোট কাজের পরিমাণ। মোট কাজের পরিমাণ কত, 1 অংশ। মোট কাজের পরিমাণ কত, 1 অংশ, প্রথম উল্লেখ করে দিলে। এবার তুমি এখানে কি লিখবে না, লোক পাশে জন, কাজের পরিমাণ, কাজের পরিমাণ পাশে অংশ, তারপর হচ্ছে সময় পাশে দিন। তাহলে লোক কত বলেছিল না, 30 জন লোক 3/7 কাজ 15 দিনে করতে পারে। 30 + 10 কতজন লোক হয়ে গেছে, 40 জন। বাকি কাজ দেখো মোট কাজ আমি বলেছি 1, তাহলে বাকি কাজ কত, 3 থেকে এটা বাদ, এই কাজটা হয়ে গেছে। তাহলে লসাগু করলে কত হবে, 4/7 জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস হয়ে গেল। এবার লোকের সাথে সময় বারবার জানো, এটা আর বারবার বলতে হবে না। লোক ও সময় ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হয়, ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত। তাহলে ভগ্নাংশ কি, আর তোমাদের নিশ্চয় স্বর্গত হয়ে গেছে অনেকটা, খালি এবার কি মানে তোমার সম্পর্কগুলো গেলে আন্দাজ করতে। ভগ্নাংশ কি, ব্যস্ত সম্পর্ক মানেই ওপরটা বাই নিচেটা, তাহলে 30/40 মানে কত, 3/4। আচ্ছা, কাজের পরিমাণ, কাজের পরিমাণ ও সময় কি হবে, তুমি ভাবো কাজ যত বাড়বে সময় তত বেশি লাগবে। তোমার যদি একটা কেউ রাজমিস্ত্রি একটা বাড়ি করে তার 3 মাস লাগলে, 2টো বাড়ি করে 6 মাস লাগবে, তাহলে কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে। তাহলে কি হবে, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটা কি হবে, ভগ্নাংশটি কি হবে, আমি বারবার বলছি, তোমার 1-এর থেকে বেশি কম তুমি যদি ভাবতে যাও না, এক্ষেত্রে খালি গোলমাল করবে কোনটা বেশি। যদিও 3/7 4/7 দুটোই 7 আছে, তাহলে এটা বেশি, তাহলে 1-এর থেকে বেশি হবে। সরল সমীকরণ বেশি বাই কম মানে এটা, এটা বেশি এটা কম, এত ভাবতে যাওয়ার দরকার নেই। সরল সমীকরণ এটা বাই এটা, এইখানে কিন্তু 4/7/3/7 এইটা নিয়ে ছেলেটা কনফিউজ হয়ে যায়। এই 4/7 গণিত, এই 3/7 যখন উপরে উঠছে তখন 7/3 হয়ে যাচ্ছে, 7 কেটে যাচ্ছে, কত হচ্ছে 4/3। ব্যাস, ভগ্নাংশ শেষ, অঙ্ক শেষ। কি হবে, অতএব নির্ণয় সময়, নির্ণয় সময় যেটা দেওয়া আছে 15, তাকে কি করতে হবে, ভগ্নাংশ দিয়ে গুণ। 3 এইটা 4 কেটে গেল, 3 কেটে গেল, উল্টে 15 দিনই হয়ে গেল। তাহলে উত্তর লিখে দেবে যে আরো 10 জন লোক এলে বাকি কাজ 15 দিনই শেষ করতে পারবে। তাহলে আমি আজকে কিন্তু আগের দিন 2টো শুধু শিখিয়েছিলাম, আজকে 3টে চৌরাশি শেখালাম। পরে হয়তো আরো কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আসবে। আশা করছি পরের দিনে অনেকটা টেনে দেবো। একটু ভিডিওগুলো বড় হলে দেখো, ভিডিওগুলো প্রথম প্রথম বড় করতে চাইছি, তোমাদেরই হয়তো মনে হবে ভিডিও বড় আছে বলে, কিন্তু যেহেতু অঙ্ক এবং বড় বড় অঙ্ক, পাটিগণিত অঙ্ক, এটা দেখতে হবে। এবং আশা করছি এইগুলো দেখলে তোমাদের চলে এসে কোনো অসুবিধা হবে না।